মনে হচ্ছে বাড়িটাতে গিয়ে আমি থাকি একটা রাত্রি। তোমার বাড়ি? কিভাবে বেশি সব ফরেনাররা বেশি এসছে। ধুলো জয়পুরে পলিউশন ভালোই আছে, ভাবছিলাম যে অতটা ধুলো হবে না, ভীষণ ধুলো। এখন একটা মাস্কের দরকার আমাদের। গুড মর্নিং এভরিওয়ান। কালকে তো সালাসের থেকে আমরা রাত্রি 1টার সময় জয়পুরে পৌঁছে গিয়েছি। রাতে একটা হোটেল নিয়ে এখানে আছি। এই যে পুরো হোটেলের কালার হচ্ছে পিঙ্ক পিঙ্ক। রাত্রে তো ঘুম হয়েছে, রাত্রে 2টার সময় ঘুমিয়েছি, মোটামুটি ঘুম হয়েছে। সকালবেলা উঠে ফ্রেশ হয়ে স্নান টান করে ব্রেকফাস্ট করছি। ব্রেকফাস্টে নিয়েছি মশলা টি, রয়েছে দিকে আলু পরোটা, আচার, আর দিয়েছে কিছুটা সস, আর এখানে রয়েছে ভেজ স্যান্ডউইচ। স্যারের জন্য স্যান্ডউইচ, আমার রয়েছে আলুর পরোটা। ব্রেকফাস্টটা করে আমরা বেরোবো। কোথায় বেরোবো এখনো জানি না। জয়পুরকে তো গুপ্ত বৃন্দাবন ধাম বলা হয়। জয়পুরে কি কি দেখার মতো রয়েছে? জয়পুরে রয়েছে হাওয়া মহল, জলমহল, আর অনেক কিছু মিউজিয়াম রয়েছে। দেখা যায় কি কি দেখা হয় আজকে। আর অনেক কিছু সেরকম কোনো প্ল্যান করা হয়নি এখনো পর্যন্ত। আগে ব্রেকফাস্টটা করি, ব্রেকফাস্ট করে তারপর হচ্ছে গিয়ে দেখা যাবে। হ্যাঁ, গুপ্ত বৃন্দাবন ধাম বলা হয় জয়পুরকে। কারণ হচ্ছে যখন ইংরেজরা আক্রমণ করছিল নাকি, সেই সময় অনেক ঠাকুরকে বৃন্দাবন থেকে জয়পুরে নিয়ে আসা হয়েছিল। সেই সব ঠাকুরের দর্শনও করব। যেহেতু 12টার সময় সমস্ত মন্দির বন্ধ হয়ে যায়, তো ভাবছি ব্রেকফাস্টটা সেরে আমরা যতটা পারবো ঠাকুরের দর্শন করব। তারপরে ওই হাওয়া মহল আর কি সব রয়েছে এগুলো পরে দেখা যাবে। দুজনে রেডি হয়ে নিয়েছি, চলুন বেরোই। আশেপাশে যে মন্দিরগুলো আছে সেগুলো একটু দর্শন করি, তারপরে দেখি আর কোথায় যাওয়া যায়। এখন রুম থেকে যা বেরোচ্ছি, রুমে ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে যাবে হয়তো, কারণ আজকের দিনটা আমাদের কাছে সময় আছে। কালকে সকাল সকাল আমাদের ট্রেন রয়েছে। চলুন। ঠান্ডাও রয়েছে, একটু রোদ্রও রয়েছে। আমাদের তো কিছু দেখা নেই, এবারে প্রথম ঘুরতে বেরিয়েছি। জয়পুরে আমরা এবার প্রথমবার স্টে করলাম। এর আগে এসেছিলাম, চলে গিয়েছিলাম, থাকিনি এখানে। এই একটা দিন রয়েছে, একটা দিনে কি দেখা যায় দেখি। राधा दामोदर जी हाँ और ये गोविंद देव जी को छोड़ करके जो मंदिर आपने बताया ना, तो उसमें से पहले का एड्रेस बता। राधा दामोदर जी का एड्रेस बता दो एक बार थोड़ा। হোটেল থেকে বেরোতেই আমরা একটা অটো পেয়েছি, অটোতে উঠে পড়েছি। চলুন আমরা যাবো প্রথমে রাধা দামোদর টেম্পল। এখন গুগলে সার্চ করছে। রাস্তায় একবার জ্যামটা দেখো, প্রচুর জ্যাম, শুধু অটো ভর্তি। ধুলো জয়পুরে পলিউশন ভালোই আছে, ভাবছিলাম যে অতটা ধুলো হবে না, ভীষণ ধুলো। এখন একটা মাস্কের দরকার আমাদের। তো একটু ফাঁকা হলে আমরা প্রথমে একটা মাস্ক নেবো আগে, তারপরে বেরোবো। আর ধুলোতে এমনিতে প্রচুর ধুলো খাওয়া হয়েছে, আমার গলা চলছে। চলে এসেছি আমরা মন্দিরে, আর আমরা এসেছি গোপীনাথজির মন্দিরে। আর এই মন্দিরে কোনো ধরনের বাইরে থেকে কোনো প্রসাদ নিয়ে যেতে পারবো না। এখানে ফল মূল বা কাঁচা সবজি অ্যান্ড ফুল এখান থেকেই কিনে নিয়ে যেতে হবে। বাড়ি থেকে কিছু নিয়ে আসা যাবে না, এবং কোনো রান্না করা প্রসাদও যেমন লাড্ডু মিষ্টান্ন আমরা বাইরে থেকে নিয়ে যেতে পারবো না। ভিতরে প্রবেশ করেছি, মন্দিরের দরজা এখনো খোলেনি, তাই সবাই মিলে বসে এখানে কীর্তন করছে আর ঠাকুরের ওয়েট করছে কখন মন্দিরের দরজা খুলবে। যাই হোক, আমিও ভীষণ শুনেছি এগো ঠাকুরের কথা, তবে দর্শন আজকে প্রথম করব। ঠাকুরের আজকে কৃপা হয়েছে যে আজকে আমরা দর্শন করতে এসেছি। তবে এখন যেহেতু হোলির টাইম, তো ভীষণ ভিড়ও রয়েছে, আর একটু পরে ভিড়টা হয়তো আরও হবে, কারণ মন্দিরের দরজা এখনো খোলেনি। রাজস্থানের জয়পুরের ঐতিহাসিক রাধা গোবিন্দজির মন্দির ভগবান শ্রীকৃষ্ণ ঠাকুরের এক অন্যতম পবিত্র আর প্রাচীন একটি রূপ। বিশ্বাস করা হয় যে ভগবান শ্রীকৃষ্ণের পরপুত্র বজ্রনাভ শ্রীকৃষ্ণের রূপের উপর ভিত্তি করে নাকি 3টি মূর্তি বানিয়েছিলেন। এই মূর্তিটি হলো যেমন মদন মোহনজি, গোপীনাথজি এবং গোবিন্দ দেবজি। তো আমরা এখন রয়েছি গোপীনাথজির মন্দিরে। আপনারা ভালো করে দেখবেন যে ঠাকুরের হাতে কিন্তু একটা ঘড়িও রয়েছে। সে ঘড়িটা নাকি সেল ছাড়া, এখনো নাকি সেল ছাড়া ঘড়িটা ঠাকুরের হাতে চলে। আর আগেকার দিনে ইংরেজরাও এসেছিলেন, যেটার প্রমাণ নিয়ে গেছেন। তারাও মেনে গিয়েছেন যে হ্যাঁ, সেল ছাড়াও ঠাকুরের হাতে ঘড়ি চলছে, মানে এটা সাক্ষাৎ ঠাকুর এখানে বিরাজমান রয়েছেন। বৃন্দাবনে মুঘল আমলে যখন মন্দিরের উপর হামলা হচ্ছিল, তো সেই সময় এই বিগ্রহটি সুরক্ষার জন্য শ্রীকৃষ্ণের এই মূর্তিটিকে জয়পুরে নিয়ে আসা হয়েছিল। আরও কিছু মূর্তি বৃন্দাবন থেকে সরিয়ে নিয়ে আসা হয়েছিল সেই সময়, তাই জন্য এখন জয়পুরকে গুপ্ত বৃন্দাবন নামেও আমরা জানি। জয়পুরে 3টি প্রধান কৃষ্ণ ঠাকুরের মন্দিরের মধ্যে আরও 2টি আমরা দর্শন করতে যাব। যে 2টি এখন রয়েছে বাকি, সেটা হচ্ছে গোবিন্দ দেবজি আর মদন মোহনজি। এরপরে আমরা ওখানে যাব। তো গোপীনাথজি ঠাকুরের আমি দর্শন করলাম, আর আপনারাও ফোনের মাধ্যমে করুন। ভীষণ সুন্দর ঠাকুরের রূপ। এখানে দর্শন করার পর মনে হচ্ছে সাক্ষাৎ শ্রীকৃষ্ণ ঠাকুরের দর্শন করে নিয়েছি। যে ভাবটা যদি প্রকাশ করা যাবে না, এখানে এলেই সবাই অনুভব করতে পারবেন যে আমি কি বলতে চাইছি। যাই হোক, চলুন, ভালোভাবে দর্শন হয়ে গেছে, বেরিয়ে পড়েছি আমরা। এটা হোলির ভিড়, এখন হোলির টাইম, ফাগুন মাস, তো ভীষণ ভিড়। আমরা এখন যাচ্ছি গোবিন্দ দেবজির মন্দিরে, কিন্তু যেহেতু হোলির টাইম ভীষণ ভিড় রয়েছে। জয়পুরে এসে মনে হচ্ছে যে পুরো হোলি মনে এখন শেষের দিকে, কিন্তু আমাদের কলকাতাতে এখন হোলি শুরু হয়নি। পুরো আবির টাবির মেখে সবাই ভূত। মন্দিরে প্রবেশ করেই দেখছি ভীষণ ভিড়, সামনে এত ভিড় রয়েছে যে আমার মনে হচ্ছে না যে ঠাকুরের দর্শন করতে পারবো। যাই হোক, এখানে আসার পর জানতে পারলাম মন্দির প্রায় বন্ধ।
কারণ আমরা গোপীনাথজি টেম্পলে অনেকক্ষণ ছিলাম, টাইম মতো তো বেরিয়ে গেছিলাম, কিন্তু রাস্তায় এত জ্যাম, এখানে আস্তে আস্তে প্রায় মন্দির এখন বন্ধ। মন্দিরের দরজা তো বন্ধ, কিন্তু বাইরে সবাই এখন হোলি খেলছে। এই ঠাকুরের দর্শন করতে হলে আমাদেরকে আবার 4টের দিকে আসতে হবে। এখানে সবাই হোলি খেলছে। এখানে যদি এসে কেউ বলে যে আমি হোলি খেলবো না, তো সেটা তার ভুল ধারণা। না খেলতে চাইলেও এখানে হোলি খেলতে হবে। আমি কোনো আবির টাবির নিয়ে আসিনি, বাট পুরো আমাকে আবির দিয়ে ভূত বানিয়ে দিয়েছিল, ঝেড়ে নিয়েছি, আবার দিচ্ছে। তো এই হচ্ছে, চল এখান থেকে বেরোনো যাক। আপনারা একবার দেখুন যে এখানে কিভাবে হোলি খেলা হচ্ছে, আর কত লোক, এত লোকের মাঝে কিভাবে হোলি খেলছে একবার দেখুন। তবে আমার জীবনের সেরা হোলি আমি দেখেছি বৃন্দাবনে। ওখানকার হোলির সাথে কোনো হোলির আর তুলনা করা হবে না। সেরা হোলি, যেই ভিডিওগুলো আমার কাছে রয়েছে, বাট আপনাদের সাথে শেয়ার করা হয়নি। আর আমরা না এই সময়টাতেই শুধু ঘুরতে বেরোই, এই সময় আমাদের একটু ছুটি ছাটা থাকে বলে এই সময়টাতে ঘুরতে বেরোই। গতবার এই সময় বৃন্দাবনে গিয়েছিলাম আমরা, আর এবারে জয়পুরে আমাদের হোলি কাটছে। যেমন রৌদ্র তেমন ভিড়। हम किधर जा रहे हैं अभी? फोटो ले लो, आते में रोक लेंगे। আমরা সকাল থেকে ঘুরছি, আর এই আঙ্কেলের অটোতেই ঘুরছি, কারণ অনেকগুলো মন্দির রয়েছে যেগুলো আমাদের দেখা নেই। তো ওই কাকুকে বলেছি সম্পূর্ণ মন্দিরগুলো ঘুরিয়ে দিতে, কিন্তু টাইমিং রয়েছে কখন বন্ধ কখন খোলা, তো ইনারাই সমস্ত কিছু জানেন। তো তাই জন্য ইনাকে বলেছি যে আমাদের সন্ধ্যের মধ্যে সমস্ত কিছু দেখিয়ে দিতে। এখানে এরমভাবে অটো পাওয়া যায় যে আপনাদেরকে সারাদিনের বুকিং করে নেবে আর আপনাদেরকে সমস্ত কিছু ঘুরিয়ে দেবে। কিন্তু আপনারা যদি ওনাদের পরে ছেড়ে দেন যে আপনারা দেখিয়ে দেবেন যা যা দেখানো রয়েছে, তাহলে ওরা আলতু ফালতু জায়গায় নিয়ে গিয়ে শুধু টাইম ওয়েস্ট করাবে আর কিছু না। যেহেতু আমি নোট করে নিয়েছিলাম যে আমি কোথায় কোথায় যাব, সেই অনুযায়ী ওনাকে বলছি, গুগল থেকে দেখে লোকেশনগুলো দিয়ে দিচ্ছি, উনি সেখানে নিয়ে গিয়ে আমাদের দর্শন করাচ্ছেন। দেখা যাক সারাদিনের মধ্যে আমি যা যা দর্শন করতে চেয়েছি সেগুলো দর্শন হয় কিনা। আমরা এখন হাওয়া মহলের সামনে রয়েছি। কথিত আছে জয়পুরের এই হাওয়া মহল নাকি 1799 সালে মহারাজা সৌয়াই প্রতাপ সিং নির্মাণ করেছিলেন। এই নকশা তৈরি করেছিলেন লাল চাঁদ ওস্তাদ। রাজপুতনায় কিছু নিয়ম ছিল, পর্দা প্রথা, সেই নিয়ম মেনে চলার জন্য রাজ পরিবারের মহিলারা যাতে রাস্তা ও বাজারের উৎসব বা দৈনন্দিন জীবন বাইরে থেকে নিজেদের গোপন রেখে দেখতে পান, সেই উদ্দেশ্যে নাকি এটা বানানো হয়েছিল। সিটি প্যালেস, এই সিটি প্যালেসটিও রাজারই নির্মাণ করা। এই যে পতাকা দেওয়া বিশাল রাজকীয় প্রাসাদটি তোমরা দেখতে পাচ্ছ, সেটি 7 তলার, যার এখনও 2টি তলা নাকি রাজ পরিবারদের জন্যই ব্যবহৃত হয়। বাকি উপর থেকে কিন্তু সুন্দরভাবে জয়পুরটা দেখা যায়, এবং ভেতরে রয়েছে বিভিন্ন রাজকীয় জিনিসপত্র, যেমন রাজ পরিবারের পুরো ফটো রয়েছে এখানে, এবং ওনারা যেখানে বসে শোভা করতেন সমস্ত জিনিস। আর দেওয়ালগুলোতে সুন্দর সুন্দর রয়েছে কাজ করা, হচ্ছে গোল্ডেন রুম। চলুন দেখি আর কি কি রয়েছে। ভিতরটা সত্যিই অসাধারণ দেখতে। চলুন বেরিয়ে পড়লাম এখান থেকে। আজকে যেমন রৌদ্র তেমন গরমও রয়েছে, আর মোটামুটি ভিড় রয়েছে। এই ভেতরগুলোতে আপনারা একটু ফাঁকা ফাঁকা দেখলেন, তার কারণ হচ্ছে এখন যেহেতু হোলির টাইম, সমস্ত মন্দিরগুলোতে এখন হোলি খেলা হচ্ছে। বাকি এই যে ঘোরার জায়গাগুলো রয়েছে এগুলো একটু ফাঁকা ফাঁকা, বেশি রয়েছে এখন ফরেনাররা, আর জয়পুর বাসিন্দারা এখন হোলি খেলতে ব্যস্ত। ওইখান থেকে বেরিয়ে চলে এসেছি আমরা টিকিট কাউন্টারে, টিকিট করে নিয়ে এখন যাচ্ছি আমরা যন্তর মন্তর। চলুন দেখে নিই ওখানে কি কি দেখার রয়েছে। আজকে ঘোরার জন্য আমাদের কাছে সন্ধ্যা পর্যন্ত টাইম রয়েছে, বাকি রাত্রিটা রেস্ট করে সকালে আমাদের জয়পুরকে টাটা জানিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিতে হবে। কোথায় যাচ্ছি? সব ফরেনাররা বেশি এসছে। ভিতরে এন্ট্রি করেই এরকম একটা জায়গা। ভেতরটা দেখতে তো অসাধারণ, কিন্তু সমস্ত কিছু আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। বিভিন্ন টাইপের স্কেল রয়েছে, ভিতরে সমস্ত কিছু দেখতে পাচ্ছি, বৈজ্ঞানিক যন্ত্রপাতি সব। প্রত্যেকটা জিনিসেরই কিছু না কিছু মানে রয়েছে, বাট জানতে হলে আমাকে এখন গুগল বাবাকে নিয়ে বসতে হবে। যাই হোক, এটা প্রথমে কিছু ছিল না, এখন যন্তর মন্তর নাম দিয়েছে, তাই তো? আমরা এখন আছি যন্তর মন্তর। টিকিট করে এলাম ভেতরে। ভেতরে ভীষণ বড় একটা জায়গা, রাজার আমলের বানানোর সমস্ত কিছু। ভেতরে পুরো ডিজাইনগুলোই আলাদা, আর যেহেতু অনেক পুরনো, তো ওই কালো কালো যেমন ছোপ ছোপ হয়ে যায়, সেগুলোকে আবার ঘুষে তুলানোরও কাজ চলছে, সবাই পরিষ্কার করছে দেখছি। ভেতরে প্রবেশ করে দেখতে পাচ্ছি ভীষণ শান্তিপূর্বক একটা জায়গা, একদম পিসফুল, আর দেখতেও অসাধারণ। এইসব জায়গাতে মনে হচ্ছে কিছুক্ষণ বসে সময় কাটালে বেশ ভালো লাগবে। সমস্ত কিছু এখনও কি সুন্দরভাবে মেনটেন করে রাখছে, এটা দেখে খুব ভালো লাগলো। এখনও অনেক বিল্ডিং বা দেওয়ালগুলোতে যেমন কালো দাগ বা ছপছপ হয়ে যাচ্ছে,
প্রচুর লোকজন রয়েছে, সেগুলো পরিষ্কার করার জন্য দেখছি পরিষ্কার করছে। আর এখানে যেখানে ঘুরতে যান না কেন প্রত্যেকটা জায়গারই বাইরের টিকিট কাউন্টার রয়েছে, টিকিট কেটে তারপরে ভিতরে প্রবেশ করতে হবে। চলুন এখান থেকে বেরোনো যাক, লাঞ্চ টাইম হয়ে গেছে, ভীষণ খিদেও পাচ্ছে। ইঞ্জিন খুবই কম। এখন হোলির টাইম যেহেতু, তো আমাদের ইন্ডিয়ার সবাই হোলি খেলতে ব্যস্ত আর ফরেনাররা ঘুরতে ব্যস্ত। ভীষণ রৌদ্রও পড়েছে, যেমন রৌদ্র তো বাইরে ভিড় আছে প্রচুর, ভেতরটা একটু ফাঁকা ফাঁকা। স্যার খাবে ডাব এখন, নেই জানা। বাজে এখন 2টোর মতো, চলে এসেছি আমরা লাঞ্চ করতে। আর আমাদের ড্রাইভার কাকু এখানে নিয়ে এসেছে লাঞ্চ করতে। এখানে নাকি ইন্ডিয়ান ফুড পাওয়া যায়। ভিতরে এসে দেখছি বেশ সুন্দরভাবে সাজানো গোজানো রেস্টুরেন্টটা। ভেজ থালি দেওয়া হয়েছে বেঙ্গলি। এখানে তো সবই ভেজ পাওয়া যায়, নন ভেজ পাবে না। মাছ, মটন, চিকেন, ডিম এইসব পাওয়া যায় না এখানে। অনেকক্ষণ ওয়েট করার পর চলে এসেছে আমাদের লাঞ্চ থালি। হ্যাঁ দিদি, इसमें और भी पानी है प्लीज। দুইজনেরই গলার অবস্থা খুব একটা ভালো না, তাই জন্য ওনাকে বললাম যে একটু গরম জল করে দিতে, কারণ আগের দিন রাত্রে একটু বৃষ্টি হয়েছিল হালকা, ঠান্ডাও পড়ছিল ভীষণ, তাই একটু ঠান্ডা লেগে গিয়েছে। যাই হোক, আর আমাদের চলে এসেছে এখানে রাইস, তার সাথে রুটিও রয়েছে, ওনারা এখন দিয়ে যাবেন। এখানে সব আটারের রুটি অ্যাভেলেবেল রয়েছে, যেমন বাজরা, রাগি, জোয়ার, গম। ডাল, এটা আলু ও লঙ্কা দিয়ে দেবো সবজি, এটা মিক্স একটা কারি মনে হয় টাইপ, দই, রাইস, রুটি নিতে গেছে তাই তো, একদম দই খাই না। চলে এসেছে আমাদের রুটি, আর দিয়ে গেছেন একটা গোলাপ জামুন, সাথে তো দই রয়েছে। চলুন লাঞ্চটা ফটাফট করে নিই, আরও বাকি আমাদের কিছু ঘুরতে যাওয়ার জায়গা রয়েছে, খাওয়া দাওয়ার পর ওখানে যাবো। এখানকার বিশেষ খাবার হচ্ছে ডাল বাটি চুরমা, বাট আমরা যেহেতু বেঙ্গলি তাই বেঙ্গলি থালিয়ে নিচ্ছি। তাড়াতাড়ি করে লাঞ্চ করে ওখান থেকে আমরা বেরিয়ে পড়লাম। এখন যদি দুপুর, তাই সমস্ত মন্দিরগুলো এখন বন্ধ রয়েছে, তাই ড্রাইভার কাকু বললো যে তোমরা আউটসাইডগুলো একটু ঘুরে নাও, মন্দির খুললে তারপর ওখানে নিয়ে যাবো। তাই হোক, তাই আমরা চলে এসেছি এখন জলমহল। 4 সাইডে রয়েছে পাহাড়, মিডিলে জল, আর তার মিডিলে রয়েছে একটা বড় মহল, যেটার নাম হচ্ছে জলমহল। জয়পুরের মানসাগর হ্রদের মাঝখানে অষ্টাদশ শতাব্দীতে রাজার এই বিশাল মহলটি নির্মিত করা হয়েছিল। কথিত আছে যে রাজার বিশ্রামের জন্য, শান্ত একটা পরিবেশের জন্য এবং পরিযায়ী পাখিদের দেখার উদ্দেশ্যে নাকি এই মহলটি নির্মিত করা হয়েছিল। এই জলমহল মূলত মহারাজা এবং রাজ পরিবারের পিকনিক স্পট হিসেবেও নাকি ব্যবহারের জন্য তৈরি করা হয়েছিল। বর্তমানে সাধারণ পর্যটকদের ওই মহলের ভিতরে অনুমতি নেই প্রবেশ করার, তবে হ্রদের পাড়ে দাঁড়িয়ে তার সৌন্দর্য উপভোগ করার জন্য সেইটুকু পারমিশনটা রয়েছে। পিসফুল জায়গাটা, মানে জয়পুরে যেখানে যাচ্ছি জায়গাগুলো বেশ মানে মনোযোগী জায়গা, তাই না? শান্তি ফিল হচ্ছে। ওর মধ্যে ওর ভিতরে যা গিয়েছিলাম পুরো শান্তি ফিল হচ্ছে। ঘন্টাখানেক আরও থাকি, শরীরটা সাপোর্ট করছিল না বলে বেরিয়ে এলাম। মনে হচ্ছে বাড়িটাতে গিয়ে আমি থাকি একটা রাত্রি। নিয়ে যাবো নাকি তো বাড়িটাতে? তোমার বাড়ি? আর এখানে জলমহলের পাশে না এরকম টাইপের ড্রেস পাওয়া যায়, যেগুলো পরে তোমরা ফটো তুলতে পারো বা রিলও বানাতে পারো। কিন্তু আমরা এসেছিলাম এখানে চা খেতে, এখানে মশলাটি ভালো পাওয়া যায়। কিন্তু ড্রাইভার কাকু আর ইনারা আমাদেরকে এতটাই জোর করতে লাগলো, শেষে ও বলছে যখন এত জোর করছে তো চলো একটা ফটো তুলে নিই। ড্রেসটা যতটা ভারী, তার উপরে যাই যে গয়নাগাটিগুলো পরাচ্ছে, পুরো সব মিলে এত ভারী হয়ে গেছিলো। যাই হোক, ড্রেসগুলো পরার পর দুজনকে এমন লাগছিলো দেখতে, ওনারা বলছিলেন যে আমাদেরকে নাকি রাজার ছেলে আর মেয়ে লাগছে দেখতে। দেন একটা ফটো তুললেন, বললেন একটু ওয়েট করতে, সাথে সাথে ফটো দিয়ে দেবে বললো। कैसा लग रहा है? हो गया इतना মানে আমার পুরনো লাগছে কেন এত? আমাকে মনে হচ্ছে অনেক বছর আগেকার ফটো, আমার এরকম মনে হচ্ছে মুখটা কেন কি জানি। এই ফটোটা আমাদের সাথে সাথে এখনই বানিয়ে দিল। পিছনে হচ্ছে হাওয়া মহল, ভালো লাগছে? হ্যাঁ এরকম একটা কলস নিয়ে থাকতো রানী, যে সবাইকে কলস দিচ্ছিল। আর এই পুচকিটাকে দেখুন কি কিউট লাগছে দেখতে, ওর সাথে আমি অনেকক্ষণ কথা বলছিলাম। ওখানে খানিকটা আমাদের অনুর মতো দেখতে, ও যখন হাসছে মনে হচ্ছে একদম আমাদের অনু। ওর বাবা মা ওরা 3 জনের ড্রেস পরেছে। দুজনের ভালোই ঠান্ডা লেগেছে, আর আমার তো পুরো গলা ধরে গিয়েছে, তো তাই এখন এলাচ আর লবঙ্গ দিয়ে ব্ল্যাক টি খাচ্ছি। ঝাল। এটা করে কি মজা পাওয়া যায় আমি জানি না কেন শুরু থেকে আমার এই জিনিসটা খুব একটা পছন্দ না। বেচারা কিছু বলতেও তো পারবে না, ওর ইচ্ছা না থাকলেও পিঠে করে নিয়ে ওকে ঘুরতে হয়। नीचे ऊपर कर देते हैं। हाँ नीचे तभी देख लेते हैं। अरे पास नहीं, उसको 2 चाहिए था, ये मेरे वाले पे चाहिए था उसको। मेरे को ये भी चाहिए। जयपुर फेमस था, इसलिए कुछ के रास्ते निकला। वो ले रहे थे उन्हें जहाँ तो वो ये सारे अरे 2 लेना चाह रहे थे, ये मेरे वाला चाहिए उसको, लेकिन मैंने दिया नहीं ना, मैंने तो ले लिया ना, तो लुक सर कैसा हुआ? पर उन्हें तो ये लिए थे। एक ही बात है ना, उसको ये कलर पसंद नहीं है।
যেখানেই যাচ্ছি বলছি তো 10 থেকে 15 মিনিট থাকবো, বাট ঘন্টাখানেক হয়ে যায় বুঝতেও পারি না। যাই হোক জলমহলের ওখানে অনেকক্ষণই ছিলাম, ওখান থেকে বেরিয়ে পড়েছি, যাচ্ছি আমরা এখন মন্দিরে। আঙ্কেলকে জিজ্ঞেস করলাম কোন মন্দিরে যাচ্ছি, উনি বললেন যে আমরা এখন রাধা মাধবজির মন্দিরে যাচ্ছি, চলুন ঘুরে আসি। ভীষণ পুরনো অনেক দিনের মন্দির, মন ভরে যাচ্ছে দেখে। কতদিনের ইচ্ছে ছিল কিছু মন্দির দেখার আমার। এই আমার সমস্ত ঠাকুর সব বৃন্দাবন থেকে আসা, কত বছর ধরে এখানে রয়েছে। আলাদা একটা ফিল হচ্ছে বলো, অনেক পুরনো। হ্যাঁ এদিকে পাহাড় রয়েছে, চলো ঠাকুরের আগে দর্শন করি। আমাদের এখানে দর্শন করা হয়ে গেছে রাধা মাধবজি। আমরা এখান থেকে বেরোবো, এখন সন্ধ্যা হয়ে গেছে। দুপুরে যা লাঞ্চ করেছিলাম সেই লাঞ্চের কারণে আমি এখন আর হাঁটতে পারছি না, মনে হচ্ছে আমি এই খেয়ে উঠলাম। এখন খাবার দাবার হজম হয়নি, মানে দুদিন থেকে কিভাবে বেশি তো খাই, যতটা খাওয়া ততটাই খেয়েছি। সারাদিন ওই ঘোরাফেরা করে যা খাওয়া হয় আর কি, বেশি খেয়ে। A few moments later. নাইস না জায়গাটা? ওই দূরে দেখো লাইট গুলো কি সুন্দর লাগছে, এই যে পাহাড়। চলো আমরা যাচ্ছি এখন নেটওয়ার্জির মন্দির। সব মন্দির কত পুরনো দেখছো, সিঁড়ি দিয়ে উঠতে হবে উপরে, উঠতে পারছো? মন্দির যেহেতু ভীষণ পুরনো অনেক দিনের, কিন্তু এত নিখুঁত এত সুন্দর কাজ করা রয়েছে মন্দিরে আবার নতুন করে এখন কাজও চলছে। মন্দিরগুলো এই জাস্ট খুললো, এই 4টে থেকে 5টার মধ্যে মন্দিরগুলো খোলে, তাই একটু লোকজন কম, যেহেতু জাস্ট খুললো। আর নেটওয়ার্জির মন্দির, এই নেটওয়ার্জি হচ্ছে রাধা গোবিন্দরই মন্দির। নেটওয়ার্জি নামে এখানে রাধা গোবিন্দ পূজিত হন। এই যে দেখুন জয়পুরটা না দিনের বেলা যতটা সুন্দর ছিল দেখতে, রাত্রেবেলা তার থেকেও বেশি সুন্দর লাগছে দেখতে। সারাদিনই ঘুরছি, তবে ভিড় আর কমতে দেখলাম না, যেমন দিনে ভিড় তেমন রাত্রে। ওইখান থেকে আমরা এখন চলে এসেছি মদন মোহনজির মন্দিরে। আর এখানে এতটা ভিড়, আর এখানে না হোলি খেলা হচ্ছে, সেটা হচ্ছে পুষ্প হোলি, ফুলের হোলি খেলা হচ্ছে এখানে। এটা কোথায়? গোবিন্দ দেবজির মন্দির। এখানে দিনের বেলা এসেছিলাম না, হোলি খেলা হচ্ছিল এখানেই তো। আচ্ছা, অন্য গেট দিয়ে তখন ঢুকেছিলাম, তখন ঠিকঠাক দর্শন হয়নি, ভীষণ ভিড় হচ্ছিল, হোলি খেলা হচ্ছিল বলে আমরা আবার এসেছি। এখন হচ্ছে আমাদের গোবিন্দ দেবজি, যার সাথে দেখা করার জন্য দিনের বেলাতে এসেছিলাম, বাট এতটা ভিড় ধাক্কি খেয়ে ঘুরে চলে গিয়েছিলাম। আপনারা যদি কোনোদিনও জয়পুরে আসেন, আর কিছু দেখুন আর না দেখুন, গোবিন্দ দেবজি, গোপীনাথজি আর মদন মোহনজির দর্শন অবশ্যই করে যাবেন। ঘোরার পর এখন পৌঁছলাম এই হোটেলে, এখন বাজে রাত্রি 9:15। আমরা রয়েছি এই হোটেলে, হোটেল হায়াট রেসিডেন্সি। কোল্ড ড্রিঙ্কস খাবো। A few moments later. এখন বাজে 9:30, আর এই রুমে ঢুকে ফ্রেশ হলাম। দুজনেরই গলার অবস্থা খুবই খারাপ, কেউ কথা বলতে পারছি না। আমার গলার অবস্থা শুনে তোমরা অবশ্যই বুঝতে পারছো গলার অবস্থা কেমন রয়েছে। রুমের হচ্ছে অবস্থাগুলো অগোছালো, সমস্ত কিছু যখন প্যাকিং করতে হবে। কাল সকালে রয়েছে আমাদের ট্রেন জয়পুর স্টেশন থেকে, সকাল 8:30টার সময় রয়েছে ট্রেন। 3-4 দিনের ট্যুর বেশ ভালোই কাটলো। কালকে হচ্ছে গিয়ে আমরা ট্রেনে যাবো, পরশু দিন হচ্ছে সকালবেলা বাড়ি পৌঁছে যাবো। আর এই হচ্ছে গিয়ে লাগেজের অবস্থা, এই অগোছালো রয়েছে। ম্যাম ওখানে বসে রয়েছে, তো চলো তাড়াতাড়ি করে সমস্ত কিছু প্যাকিং করে নেই। সকলকে জানাই গুড মর্নিং। সকাল সকাল বাড়ি যাওয়ার উদ্দেশ্যে জয়পুর থেকে বেরিয়ে পড়েছি আমরা। কয়েকটা দিন বেশ ভালো কাটলো, কোনো অসুবিধা হয়নি, তবে দুজনের একটু গলাটা ধরে গিয়েছে। ফাইনালি পৌঁছে গেছি আমরা জয়পুর স্টেশনে। ভেবেছিলাম স্টেশনে পৌঁছতে আমাদের অনেকটা লেট হয়ে গেল, বাট না, এখানে অনেকক্ষণে দাঁড়িয়েছিলাম। ফাইনালি ট্রেন আমাদের ছেড়ে দিয়েছে। চলুন বাড়ি যাওয়া যাক, আশা করি যাত্রাটা শুভ হবে। বাড়ি থেকে আসার পথে কিছু শুকনো খাবার ক্যারি করছিলাম, সেটা এখনো সাথে রয়েছে। নিয়ে উঠেছি সাথে গরম গরম পোহা, সকালবেলা ব্রেকফাস্ট আমাদের এটাই। A few moments later. কয়েক ঘন্টা ট্রেন চলার পর মাঝ রাস্তায় 10 মিনিটের জন্য ট্রেনটা দাঁড়িয়েছে। তো দেখতে পাই এখানে একটা কুল গাছ, 2-1টা ছেলে কুল পাড়ছিল, তাদেরকে দেখে ট্রেন থেকে সকলে নেমে পড়েছে কুল পারবে বলে। एक दो चाहिए, থ্যাংক ইউ। দেখো সবাইকে দিচ্ছে, ও দেখো না। আমিও চাইলাম দুটো, আর ছেলেটা আমাকে এতগুলো কুল দিয়ে গেছে। একজন বলছে কুল খাচ্ছ গলা ধরে গিয়েছে, মা যদি ভিডিওটা দেখে বকা দেবে। আলাম বকা তো পড়ে দেবে, আমি আগে খেয়ে নিই। কুলটা যদিও টক কুল কিন্তু মিষ্টি। ট্রেন থেকে নেমে কুল পাড়তে গিয়েছে, আর ট্রেনের সবাই কুল দিতে ব্যস্ত।
আমি এরকম প্রথমবার দেখলাম যে ট্রেন দাঁড়িয়েছে, সবাই ট্রেন থেকে নেমে ফুল পাড়তেছে। কি নেশা ফুল খাবারে। আর একজনকে বলছে ফুল খাবে না, যা খেতে বলবো সব। গলা ধরে গেছে বলে চুপচাপ আছে, কথা বলতে হবে। A few moments later. আজ সকালবেলা ট্রেনে চেপেছিলাম, আজকে বিকেল এখন ওই 4:30-5টা মতো বাজে। ফাইনালি আমরা এখন কলকাতাতে। ভেবেছিলাম একটু তাড়াতাড়ি ট্রেন থেকে নেমে পড়লে লাঞ্চ করব, কিন্তু এখন যেহেতু প্রায় সন্ধ্যা তো আর লাঞ্চ করবো না, বাড়ি ফিরে স্নান টান করে বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া হবে।